সফট স্কিল আসলে সব ক্ষেত্রে প্রযোজ্য। এমন কোনো প্রফেশন নাই যেখানে সফট স্কিল লাগে না। এমন কোন প্রফেশন কি আছে নাকি সফট স্কিল লাগে না? বুয়েটের ইঞ্জিনিয়ারদের সোশ্যোলজি পড়ানো হয় কেন? হ্যাঁ, যত কাজ আছে সবকিছু তো সোশ্যাল বেস। সোশ্যাল, হ্যাঁ, যদি সোসাইটিকে না চেনে তাহলে সে আসলে ইঞ্জিনিয়ারিংটা ইমপ্লিমেন্টেশন করতে পারবে না, কাজের জিনিস হবে। তো ওরকম যে কোনো কাজ করতে গেলে তার যে এটাকে হার্ড স্কিল বলা যায়, সফট স্কিলের বাংলা কি? সফট স্কিলের বাংলা কি? নরম যোগ্যতা। হ্যাঁ, সফট স্কিলের বাংলা কি নরম যোগ্যতা? তার মানে হচ্ছে সফট স্কিল এমন ধরনের স্কিল যেটা হচ্ছে কোর স্কিল না, কিন্তু সাপোর্টিভ স্কিল। যে স্কিলগুলো না থাকলে ওটা গার্নিশিং এর মতো, যে আমার মূল খাবার তো এক জিনিস, কিন্তু পরিবেশন, মানে কোথায় দিচ্ছি, কেমন ভাবে দিচ্ছি, উপস্থাপনা, এগুলো হচ্ছে গার্নিশিং এর মতো, তাই না? না, সফট স্কিল। তো সফট স্কিল যেটা কমনলি থাকা উচিত টেস্টারদের জন্য আরো বেশি, বরঞ্চ অন্যান্য দিকে টেস্টারদের বেশি সফট স্কিল থাকা উচিত কেন? প্রথম কাজটা হলো যে তারা কোনো কাজের ভুল করতেছে, ব্যাপারটা ওরকম না। সো ওটাকে ডিপ্লোম্যাটিক ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য সফট স্কিলটা দরকার। প্রথম কথা হচ্ছে যে আমরা টেস্টাররা হচ্ছে বৈরী পরিবেশে থাকি, মানে সবকিছুই আনফেভারেবল। এই নেগেটিভ একটা সিচুয়েশনকে পজিটিভে কনভার্ট করতে হলে, যেমন মার্কেটিং এর লোকজন সব থেকে বড় অ্যাসেট কি? তাদের এক্সপ্রেস করা একটা প্রোডাক্টকে বা কোনো জিনিসকে খুব সুন্দরভাবে টাকা লাগে। এইটা কাস্টমার গালি দিলেও সে যেন স্মাইল ফেসে থাকতে পারে, এটা হচ্ছে বড় যোগ্যতা, এটা সফট স্কিল। তো আমরা দেখি যে আসলে কি কি ধরনের সফট স্কিল থাকা উচিত একজনের। যেমন প্রথম বলছে ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট বা পলিটিক্যাল ইনস্টিংক্ট। ডিপ্লোমেসির বাংলা শব্দটা খুব খারাপ। হ্যাঁ, কূটনীতি, মানে খারাপ ভাষা দিয়ে বাংলায় বলা হয়েছে, যেটা আমার পছন্দ না। ডিপ্লোমেসি সাথে কূটনীতি, কূট মানে হচ্ছে খারাপ, যেমন কুমিল্লার লোকজন কিন্তু পুরা জাতীয়ভাবে খারাপ হয়ে গেছে না? কুমিল্লার লোকজন, এরপর কুষ্টিয়ার লোকজনও এরকম, কিন্তু কু দিয়ে শুরু বা শেষ। এখন থেকে আমি ভাবছি যে কুমিল্লার লোকজনকে বলবো সুমিল্লা। তো এনিওয়ে, ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট বা পলিটিক্যাল ইনস্টিংক্ট বলতে কি বোঝায় আমাদের প্রফেশনের জন্য? যদি বলি যে কোনো প্রফেশন, টেস্টিং এর জন্য না, কি কাজকে আমরা বলতে পারি ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট একজনের ভিতর আছে কিনা? তার মানে হচ্ছে নেগেটিভ সিচুয়েশনকে পজিটিভে কনভার্ট করার যে অ্যাবিলিটি, সেটা ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট বলা হয়। কিসের জন্য করব? পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমার কাজ উদ্ধার করতে হবে। কাজটা করানোর জন্য যত সুন্দরভাবে কম এফোর্ট দিয়ে কাজ করানো যায়, সেইটা হচ্ছে ডিপ্লোম্যাটিক। মানে আমি এমন ভাবে সম্পর্ক তৈরি করলাম যাতে আমার বলার আগে কাজ করে ফেলছে। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক ইনস্টিংক্ট। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমার দুইটা অভিজ্ঞতার কথা বলবো, একটা হচ্ছে নেগেটিভ অভিজ্ঞতা, একটা পজিটিভ অভিজ্ঞতা। আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম প্রথম ইআরপি সলিউশন তৈরি করি 2001 সালে, মানে লঞ্চ করি। শুরু করছিলাম 99 সাল না 2000 সাল থেকে, 1 সালে লঞ্চ করি। প্রথম যে আমাদের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট এখনো আছে,
সেই গুলশানে। দ্বিতীয় ক্লায়েন্ট যে সে ছিল সাভারের একটা এনজিও, তাদের অ্যাকাউন্টিং সিস্টেম ইমপ্লিমেন্টেশনের সময় আমার একটা বিটার এক্সপেরিয়েন্স হয়েছে। সেই এক্সপেরিয়েন্সটা ছিল 2 বছর লাগছে অ্যাকাউন্টিং ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে, একদম টাই 2 বছর, মানে ব্যাং ওজন করার মতো অবস্থা হয়েছিল আমার, একটা তুলি তো আর একটা পড়ে যায়। তো ওখানকার যে অ্যাকাউন্টস এর হেড উনি ছিল এরকম ব্যাঙের মতো, কোনোভাবে ম্যানেজ করতে পারছিলাম না। আর সব থেকে দ্রুত গতিতে অ্যাকাউন্টিং সফটওয়্যারের ইমপ্লিমেন্টেশন করেছি হলো ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, কারণ আমি ছিলাম নিজেই। বাট তারপরে তাদেরকে ম্যানেজ করতে আমার একটু কষ্ট হচ্ছিল, সেই গল্পটা বলবো ছোট্ট করে। যারা পলিটিক্স করে বেড়ায় তাদের ম্যানেজ করা কঠিন না, খালি এদিক ওদিক থেকে প্যাঁচ খুঁজে বের করে কোনো না কোনো ভাবে একটা বিরোধিতার একটা পরিবেশ তৈরি করবে। ড্যাফোডিল ইউনিভার্সিটি 2001 সালে প্রতিষ্ঠিত, আর আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার ইমপ্লিমেন্ট করছি, ডেভেলপমেন্ট করছি মাত্র 1.5 মাসে একা। ওই ডিজাইন এন্ড প্রোগ্রামিং সব আমার করা, 1.5 মাস লাগছে, কারণ এমন একটা টুল ইউজ করছিলাম আসলে রেগুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, হ্যাঁ, যেখানে প্রোগ্রামিং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করা যায় ওই টুলটা দিয়ে, যার জন্য পারছি। আর এটা অতীত অভিজ্ঞতা ছিল, যেহেতু 2000 সালে ইআরপি বানানো লোক আমি, এটা ছিল 2009 সালের ঘটনা। ড্যাফোডিলে তৈরি করার পরে আমি বুঝতে পারছিলাম যে এরা কোঅপারেশন করবে না, আমাকে সামহাও আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। কারণ প্রথম ইউনিভার্সিটি সলিউশনের রেজিস্ট্রেশন, অ্যাডমিশন রেজিস্ট্রেশন শুরু করেছিলাম 2008 সালের স্প্রিং এ, তখনই একটা বাড়ি খাইছিলাম। আমি বুঝে গেছি যে না, ভিতর থাকলেও প্রফেসররা প্রোটেকশন দেবে আমাকে, মানে ইয়ে করবে, আমাকে বাধা দেবে। সেই অভিজ্ঞতা থেকে দেখলাম যে আমাকে একটা ডিপ্লোমেসি করা দরকার, আদারওয়াইজ পারবো না এদের সাথে। ওরা যে কাজটা শুরু করেছে, বা আমি প্রথম চালটা ছিল আমার কিরকম, আমি আমার প্রোগ্রামারকে দিয়েই 1 মাসের টোটাল ভাউচার ইনপুট দেওয়াইছি। ইনপুট দিয়ে একদম ব্যালেন্স শিট পর্যন্ত সমস্ত রিপোর্ট যেগুলো আছে সেগুলো প্রিন্ট করে সাবমিট করছি। এবার দেখেন আপনারা ঠিক আছে কিনা। তোরা বললো 100% ওকে, অ্যাকসেপ্টেন্স পেয়ে গেলাম না। এরপর আমি অ্যাকাউন্টসের ডিরেক্টরকে বললাম যে একটা লোক দেন, আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি কিভাবে। ইটস 1 ঘন্টা ট্রেনিং হলেই যথেষ্ট, বাট 1 সপ্তাহ ধরে আমি দেখাবো তাকে। এই আজকে আসে তো কালকে আসে না, এরকম করে খালি পিছলাচ্ছে আর কি। ইন দ্য মিন টাইম আমাকে সবুর খান বলতেছে, তোমাকে যদি কেউ কোঅপারেশন না করে তাহলে আমাকে জানাও, আমি ওরে সাইজ করে দেবো। তো একটা অস্ত্র তো আছে আমার কাছে, কামান, এটা মারলে তো সব শেষ। তো আমি ওনাকে বললাম যে স্যার, আমি already 9 years experience how to implement accounting system in any organization. Just you see what I will do. তো উনি বললেন, না তুমি তারপর জানাবো আমাকে। আমি বললাম ঠিক আছে। ওরা যে চালটা দিয়েছে আমার সাথে, আমি প্রথম দাবার চাল দিলাম, এটা আমি 1 মাসের ভাউচার ইনপুট দিয়ে আসছি, দিয়ে ওদেরকে ট্যাগ দিয়েছি। ওরা তার কিছু বলতে পারবে না যে ভুল আছে কিনা। ওরা চাল শুরু করলো কি 2001 সালের ভাউচার দেওয়া, ইনপুট দেওয়া শুরু করলো। 1 মাস ধরে 1 মাসের ভাউচার দেয়। তার মানে কই যে লাঠির মাথায় মূলা ঝুলায় দৌড় দেওয়া মতো, জীবনেও টাচ করবে না এই আজকে পর্যন্ত। আমি তো বুঝে গেছি, কিন্তু ওদের সাথে ফাইট করতে হবে আমার। তা আমি একদিন যে সফটওয়্যারটা ব্যবহার করছে আমার সিনিয়র, সে তার টেবিলে গেছি, আমি চা খেতে দিল, চা খাচ্ছে আর গল্প করছে, পেশাল কাজের কথা না, এমনি বেহুদা গল্প। আমাদের টার্গেট আছে একটা, কি করা যায় এরকম বোঝার জন্য। যে তা আমি বললাম যে দেখেন চেয়ারম্যান স্যার তো মনে করছে আমিও ফাঁকে দিচ্ছি, আপনিও ফাঁকে দিচ্ছেন, কি করা যায়? অথচ আমি দেখছি আপনি তো ভাউচার ইনপুট দিচ্ছেন, সেই 2001 সালের ভাউচার সব ইনপুট হচ্ছে,
কি করা যায় বলেন তো, কি বুদ্ধি করা যায়? চেয়ারম্যান স্যারকে তো বুঝাইতে হবে যে আমরা ওয়ার্কিং। উনি তো বলছে হ্যাঁ দেখেন তো আমরা তো ঠিকই তো করছি, যে দেখেন। বললাম যে আমি তো জানি আপনি করছেন, আমি তো ডাটাবেজে দেখছি কতগুলো ভাউচার ইনপুট হচ্ছে, হ্যাঁ সুন্দর হচ্ছে কাজ। তো ঠিক সেই সময় আল্লাহর কি কাজ, একটা পেমেন্ট ভাউচার তারা ওই যে প্রোফর্মা ভাউচার আগে থেকে এটা ছিল না, প্রিন্টেড বই, ওটাতে লিখে সাইন করে চেয়ারম্যান স্যার কাছে নিয়ে যাবে। আমরা কাজ করেন, বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? এই ভাউচারটা আপনি সফটওয়্যার ইনপুট দেন, সফটওয়্যার ইনপুট দেন, সেই 2001 সালের ভাউচার তো দিচ্ছেন, এখন এই ভাউচারটা দেন, দিয়ে চেয়ারম্যান স্যার কাছে পাঠান। তাহলে চেয়ারম্যান স্যার খুশি হয়ে যাবে, ভাউচারটা দেখবে সফটওয়্যার তৈরি, এই নতুন ভাউচার, ও তার মানে কাজ হচ্ছে, তাই না? লজিক্যাল কারণ এটা। তো বলো তাহলে যে ভাউচার সিরিয়াল নাম্বার উল্টা পাল্টা হয়ে যাবে, বললাম বাদ দেন না, ওটা আমি তো আছি, ডাটাবেস তো আমার কাছে, সিরিয়াল ঠিক করে দেবো। বাস গিলে ফেলছে, টোপ গিলে ফেলেছে। তো উনি ভাউচার সুন্দর মতো সফটওয়্যার ইনপুট দিয়ে প্রিন্ট করে নিয়ে গেল, 3 রঙের ভাউচার। একটা হচ্ছে পেমেন্ট ভাউচার হলো লাল রঙের, রিসিভ ভাউচার সবুজ রঙের কাগজ কিনে আনছে ওরা, আর ভাবই আলাদা। আর জার্নাল ভাউচার সাদা রঙের কাগজ, তো সুন্দর মতো পেমেন্ট ভাউচার লাল রঙের ভাউচার প্রিন্ট করছে, করে চেয়ারম্যান স্যার কাছে পাঠাচ্ছে, সেও খুশি। তো জাস্ট অর্ধেক কাপ চা খাওয়া হয়েছে আমার, আমি দেখলাম যে এই মুহূর্তে আর এখানে বসে থাকা যাবে না, কারণ ভাউচার নিয়ে তখন উঠতেছে একজন। আমি বের হয়ে এসে স্যারের ফোন দিলাম, আমি বললাম স্যার আপনার কাছে সফটওয়্যারে ইনপুট দেওয়া ভাউচার যাচ্ছে, আপনি দেখে ভীষণ খুশি হবেন, আর বলবেন এখন থেকে সফটওয়্যার ইনপুট দেওয়া ভাউচার ছাড়া আমি সাইন করব না। এই চেয়ারম্যান স্যার তো চেয়ার থেকে লাভ উঠে গেছে, এই তোমার তো অনেক বুদ্ধি। বললাম বাদ দেন, আমি যেটা বলছি সেটা করেন। হুবহু আমি যা বলেছি তাই তার কাছে এসে বলছে। আর আমি তো আমার রুমে চলে আসছি তখন। 1 ঘন্টা পরে ফাইন্যান্স ডাইরেক্টর আমাকে ফোন দিল, রাশেদ সাহেব আমি কি চাকরি করবো না ছেড়ে দেবো? আমার কি হয়েছে স্যার? আরে চেয়ারম্যান স্যার বলে এই ভাউচার ছাড়া নাকি সাইন করবে না। আমি তাই নাকি? আমি বলছি তাই নাকি? স্যার অসুবিধা নেই, আমি আছি স্ট্যান্ড বাই, আপনার যত রকমের সাপোর্ট দরকার আমার টিম থাকবে আপনার জন্য, কোনো চিন্তা করেন না, হয়ে যাবে। হয়ে গেছে, আমি তো জানি আর কিছু করার লাগবে না, আমি লাইনে তুলে দিচ্ছি ট্রেন। কি করলাম? দিস কল ডিপ্লোমেসি। এই পলিটিক্যাল ইনস্টিংক্টটা যদি কারোর মধ্যে থাকে, সে ভালো টেস্টার হইতে পারবে। কারণ এই বৈরী পরিবেশকে কন্ট্রোল করার জন্য এই, আমি বলছি না যে এই ফর্মুলা মানে হচ্ছে এই ফর্মুলা দিয়ে চলতে হবে, বুঝতে হবে যে কোন জায়গায় কোন ফর্মুলা কাজে লাগবে সেই সময়। আমি জাস্ট একটা স্যাম্পল বললাম, ঠিক আছে পরিতোষ? আমার কথা কি শোনা যাচ্ছে বাতি না? জি স্যার। উইলিংনেস টু কোয়েশ্চেন সিমিংলি অবভিয়াস ফ্যাক্ট, এটা তো সহজ ব্যাপার। যে কোনো বিষয়ে উইলিংনেস থাকা উচিত, অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি না, ওভারলুক করার টেন্ডেন্সি যেন না থাকে, আমি ডিপ ডাউন করার ইচ্ছা যেন থাকে। কেন হলো রুট কজ অ্যানালাইসিস করার উইলিংনেস থাকতে হবে। পারসিস্টেন্স এন্ড স্ট্রং স্ট্যান্ডিং, দোদুল্যমানতা যেন না থাকে। যদি আমি বলি শিওর, সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার বোঝা হয়ে যাবে যে এর পারসিস্টেন্স কম, মানে যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন করার লক্ষ্য। কি বললাম? লজিক দিয়ে যদি বুঝাতে পারে যে আমারটা ভুল, তাহলে আমি মেনে নেবো। কিন্তু আমি বললাম একটা কথা, আরেকজন বলল শিওর, ও মনে হয় না, এই যে অ্যাটিটিউড, এটা থাকতে হবে না। এটা হলে এই একটা অ্যাটিটিউডই আপনাকে আপনার মডেল তৈরি করে দেবে সবার মনের ভিতরে যে না এর কনফিডেন্স। আর একজন টেস্টের যদি কনফিডেন্স না থাকে, তাহলে তার জীবনটা একদম সারকার হয়ে যাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। পার্সন একজনের উপর নির্ভর করে কিসের উপরে? এই ওয়াতিনা বলতে পারবে। একটা মেয়ে নির্ভর করে তার হাজবেন্ডের উপরে, সে যে হাজবেন্ড বৃক্ষের মতো হয়, লতা পাতার মতো না, সিদ্ধান্ত পরিবর্তন করে। বউ যদি কিছু বলে ওইটাই, মা যদি কিছু বলে তো ওইটাই, তার মানে এর পার্টসই নাই, এর গার্ডসও নাই,
তাই না মাতিনা? জি স্যার, এটা ঠিক। তো মেয়েরা পছন্দ করে হচ্ছে কি যেন নাম আপনার? সামিয়া। কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, মগবাজার থেকে। থ্যাংক ইউ। তো সামিয়া যেহেতু এসছে, সামিয়াকে জিজ্ঞেস করছি, সামিয়াকে ম্যারিড নাকি আনম্যারিড? আনম্যারিড। কি ধরনের লোক পছন্দ হাজবেন্ড হিসাবে? টাফ কোশ্চেন না তো, এটা হচ্ছে জীবনের কোশ্চেন। আমি যখন অনার্সে পড়ি, আমি একদিন বাড়িতে গেছি, দোতলা ছাদের উপরে, মানে দোতলার ওই যে ছাদ থাকে না, মানে যেটার উপরে কোনো কিছু নাই, জাস্ট রুফের উপরে বসে ভাবছি বিকাল বেলায়। তো আমার এক বড় বোন, মানে বড় বোন বলতে আমার মা থেকে বড়, তুমি আমাকে বলছে এই কি করিস? আমি ভাবছি। কি ভাবছিস? আমি পোলাপান মানুষ করবো কবে। পিঠের উপর এক চড়। হ্যাঁ, ফাজিল কোথাকার। আমি সিরিয়াসলি আমি কিন্তু এটাই ভাবছি। আমার এই কথার সিরিয়াসনেস দেখে উনি চুপ হয়ে গেছে। তা আমি ভাবছি যে কত বছর বয়সে বিয়ে করলে আমার ছেলে হবে কত বছর বয়সে, আর আমার বয়স তার যখন 18 হবে তখন আমার বয়স কত হবে? আমি কি তাকে কন্ট্রোল করতে পারবো সেই সময় বুড়া বয়সে? তাহলে কত বছর বয়সে বিয়ে করা এটা ভাবা উচিত। তাই না? এটা লজ্জার কিছু নাই, বিষয়টা দিস ইজ এ পার্ট অফ লাইফ। কেন বলছি এটা? পারসিস্টেন্ট এন্ড স্ট্রং স্ট্যান্ডিং থাকা লাগবে। কোন একটা পুরুষ মানুষ যদি লতা পাতার মতো হয়, মেয়েরা পছন্দ করবে না তাকে। চাই হচ্ছে পার্সোনালিটি সম্পন্ন একটা মানুষ, যার কথার একটা দাপট থাকবে, গাম্ভীর্য থাকবে ওই কথাটার, এরকম রেগে থাকা না, তার একটা পার্সোনালিটি থাকবে এবং তার কথার উপর নির্ভর করা যায়, সেরকম একটা ক্যারেক্টারিস্টিক্সকে, এই পার্সোনালিটিকে বলা হয়, সেটাতে পারসিস্টেন্ট এন্ড স্ট্রং স্ট্যান্ডিং থাকা লাগবে। হ্যাঁ, ফট করে একজন বললো শিওর, হ্যাঁ মনে হয় না, এই ধরনের কোন লোকের ক্যারেক্টারিস্টিক্স কেউ পছন্দ করে না। আমি পুরুষ মানুষদের বুঝালাম এই জন্য যে এই ব্যাপারটা মেয়েরা খুব ভালো বোঝে, যে কার উপরে, কার ঘাড়ের উপরে, ঘাড়ের কতটুকু মজবুত যে বৃক্ষের উপরে লতা উঠতে পারে। লতা কোনোদিন লতার উপর ওঠে না, তাই না? এক্সাক্ট এন্ড ক্রিয়েটিভিটি, এক্সাক্টনেস এন্ড ক্রিয়েটিভিটি থাকা লাগবে। এক্সাক্টনেস মানে হচ্ছে কেমন? পিক্সেল পারফেক্ট, পিপি হওয়া লাগবে। পিক্সেল পারফেক্ট কেমন? একদম হিসাব করে করে এক্স্যাক্টলি হতে হবে। আমরা একটা প্রজেক্ট ফেল করছিলাম, ইংল্যান্ডের একটা প্রজেক্ট, তারা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বাট ফোকাসিং অন ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং। তো ওরা রিজেক্ট করছিল কি কারণে? যে আপনাদের স্পেসিফিকেশন অনুসারে 100% হয় না, কয়েক পিক্সেল এদিক ওদিক হয়েছে, রিজেক্টেড। তো এক্সাক্টনেস থাকা লাগবে একদম, এন্ড ক্রিয়েটিভিটি থাকা লাগবে। ক্রিয়েটিভিটি তো সবাই বুঝে কি জিনিস। দেন স্কিলফুল হ্যান্ডলিং অফ কমপ্লেক্স সিচুয়েশন, কি জিনিস এটা? একদম দারুণ ইন্টারেস্টিং। স্কিলফুল হ্যান্ডলিং অফ কমপ্লেক্স সিচুয়েশন, যখন আমরা কোনো কমপ্লিকেটেড সিচুয়েশন পড়ি তখন আমরা কিভাবে ওটাকে হ্যান্ডেল করি। যেমন মাঝে মাঝে কিছু ক্লিপস দেখা যায় ফেসবুকে অথবা ভিডিও ক্লিপস, কেউ একজন হয়তো আছাড় খেয়ে পড়ে গেছে, হয়তো সিঁড়িতে স্লিপ করে পড়ে গেছে। এটা যদি আপনি পড়েন কি করবেন? একজন পাবলিক প্লেসে স্লিপ করে পড়ে গেছে, কি করবেন? এমবারেন্স সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা। এমবারেন্স সিচুয়েশন যখন হয় তখন হাউ টু হ্যান্ডেল? কেঁদে দেওয়া। যেমন একটা দেখছিলাম যে পড়ে গেছে,
তো যে পড়ে গেছে ওর পুশ আপ দেওয়া শুরু করছে ওখানে, মানে এমন একটা ভাব যে আমি তো ইচ্ছা করে পড়ছি। হ্যাঁ, ভুল করে ফেলেছেন, কি করবেন? আমাকে একবার চেয়ারম্যান সবুর খান ব্যাফুট লেগ ডেকে আচ্ছা মতো ঝাড়ি, এই তুমি দেখো না আমি কত কাজ করি, তুমি এতগুলো মানে তুমি কেন ওভারলোডেড বলো? তা আমি দেখলাম যে লোকটাকে কিভাবে থামানো যায়। উনি কাজ করে 1000টা, ঠিক আছে, 1000টাকে উনি নিজে হাত দিয়ে করে কাজ, উনি খালি ইনস্ট্রাকশন দিয়ে এটা করে ওটা করে ম্যানেজ করে, ঠিক আছে, ভেরি স্কিলফুল হ্যান্ডেলিং অফ এরকম মানে ওভারলোডেড কাজ। কিন্তু আমাকে তো, আমি যদি হাল চাষ করি তা আমার তো ওই সারাদিন যতটুকু পারবো ফিজিক্যালি তার থেকে বেশি পারবো না, তাই না? কিন্তু আমি যদি ম্যানেজার হইতাম তাহলে 10 জনকে হাল চাষ করায় বলতাম যে এতগুলা জমি চাষ করতে পারছি, তাই না? উনি তো হট অবস্থায় আছে, আমি কি করবো? হাউ টু মেক হিম কুল, কিভাবে? তা বললাম স্যার আপনি আপনার সাথে আমার তুলনা করছেন কেন? ইউ আর 1000 টাইম ফাস্টার দেন মি। আপনার মতো যদি আমি স্পিডে হতাম তাহলে আমি চাকরি করতে পারবো না, তাহলে তো আমি আর একটা অর্গানাইজেশন বানাবো আপনার মতো। খুশি হয়ে গেছে, চরম খুশি, মানে ইজি। তাকে বললাম যে 1000 টাইম ফাস্টার, এতে শেষ, কাজ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে হাউ টু হ্যান্ডেল স্কিলফুলি। আমি জাস্ট অনেক ধরনের এক্সাম্পল দেওয়া যায় কিভাবে করতে হবে। আরেকটা এক্সাম্পল দিই, খুব মজার এক্সাম্পল, সেটা কাজে লাগবে, একদম প্র্যাকটিক্যাল অর্গানাইজেশনাল বিহেভিয়ারাল এক্সাম্পল। কিরকম? ড্যাফোডিল সফটওয়্যারের দায়িত্বে ছিলাম, হেড, ড্যাফোডিল ইউনিভার্সিটির সফটওয়্যার সেকশনের হেড হিসাবে। সফটওয়্যার এবং আইসিটি রিলেটেড যত কিছু আসে সিসিতে আমাকে রাখে। একটা এই যে স্কিল জবস আছে না এখন, জবস বিডি, ড্যাফোডিলের যেটা বিডি জবস না, জবস বিডি। বাংলাদেশে কিন্তু প্রথম জব পোর্টালস কিন্তু বিডি জবস, সরি বিডি জবস না, জবস বিডি, ড্যাফোডিলেরটা মানে বিডি জবস এর আগে। হ্যাঁ হ্যাঁ জানে, কারণ হচ্ছে ওইটাই প্রচার পাইছে বেশি, কিন্তু শুরু করছে হচ্ছে ড্যাফোডিল আগে। ওইটা ওয়েব অ্যাপ্লিকেশনটাও আমার করা, মানে একজনকে দিয়ে ডিজাইন করছি আমি সবকিছু। প্রথমে শুরু করছে একজন এই স্ট্রিট জবস এর কনসেপ্টটা দেখে, বাট ওই ডেটাবেস ডিজাইন বা পারফেকশন করার জন্য আমি কাজ করছিলাম আর একটা প্রোগ্রামারকে দিয়ে। কিন্তু আমার ওই যে স্ক্রিন ডিজাইনিং এইগুলা পারি না আমার, মানে ওই ধরনের সাইকোলজি নাই যে সুন্দর ডিজাইন করবো, যাই কালার দিয়ে মনে হয় যে ওস্ট হয়েছে, অন্যজন দিলে ভালো লাগে। সো ওই কালার সাইন্স বা ওই কালার কম্বিনেশন আমার ক্যাপাসিটির মধ্যে না। তো যার ফলে ওই ডিজাইনিং এতে আমার কোনো কনসেপ্ট ছিল না, আমি ওরকম খেয়ালও করি নাই। আমার ছিল হচ্ছে যে পারফেক্ট হবে ডেটা, রিপোর্টিং গুলো পারফেক্ট হবে, ফাস্টার হবে, ডেটাবেজের কোয়েরি ঠিক থাকবে, প্রোগ্রামিং এরও থাকবে না, এক্সেপশন হ্যান্ডেল, এইসব ব্যাক এন্ডের। কিন্তু ফ্রন্ট এন্ডের না, ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্টও পারি, কিন্তু ওই যে HTML লেআউটস কালারস কম্বিনেশনস বোরিং। লিপস্টিক দেওয়া এগুলো পছন্দ না আমার। হ্যাঁ, তো ওখানকার সিটিও ড্যাফোডিল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট যারা বানায় সেই টিমকে রিকোয়েস্ট করছে যে আমাদেরটা একটু সুন্দর করে দাও তো। তো ওখানকার একজন যে দায়িত্বে ছিল সে বলছে আচ্ছা ঠিক আছে স্যার, আপনি সোর্স কোড গুলো পাঠাই দিন, আমরা এখান থেকে দেখতেছি। আর সিটিও মেল, এইগুলো কিন্তু কথা না, মানে জাস্ট লিখিত মেল চালাচালি চলতেছে, আর আমি আর সবুর খান হচ্ছে সিসিতে আছি। তো ওই মেলে যেহেতু সোর্স কোডটা পাঠাই দেন, আমরা দেখতেছি। সিটিও বলছে যে হোয়াট ইজ দ্য কনফিডেন্সিয়ালিটি অফ দ্য সোর্স কোড। এখন তো সেই শিখেছে খেতে, আমি কি সোর টাইপ অফ কথা চলতেছে, হ্যাঁ, হার্ড টকিং ইমেলে লেখা চলতেছে। আমি দেখলাম তো ভারী গরম অবস্থা, সবুর খানও কিছু বলতেছে না, আমিও কিছু বলতেছি না। কোন সময় আবার আমাকে যদি বলে যাই তুমি দেখতেছো না, এগুলো কি করে না,
মারামারি করতেছে দুইজন। তো আমি দেখলাম না, এটা আমি রিপ্লাই না দিয়ে ফিজিক্যালি গেছি ওদের রুমে। তো ওই ছেলেটার নাম হচ্ছে মাহবুব, যে ওয়েব ডিজাইনার। গিয়ে রুমে গেছি, আমি কি মাহবুব কি অবস্থা, খুব গরম গরম মেল চালাচালি চলতেছে। এই যে স্যার দেখেন, এই লোকটা আমাকে সন্দেহ করে, এত কাজ আমার ইউনিভার্সিটি সবকিছু আমার কাছে, আর কোথায় একটা জবস বিডির এইটুক ছোট্ট একখান জিনিস, এটা আবার অবিশ্বাস করা। আমার রাইট, তোমার এই অবিশ্বাস করলে এটা তো আমারই তো পছন্দ হচ্ছে না। তবে তোমার জায়গায় আমি হলে 6 মারতাম। মানে বললাম তোমার জায়গায় মনে করো যে এসে নো বল দিয়েছে, তুমি ব্যাটসম্যান, কি করতাম? 6 মারতাম। তুমি করছো কি, ব্যাট ছুঁড়ে ফেলে দিছো, এই ব্যাটা খেলতে পারে না, নো বল করে। ও তো মাথার উপর দিয়ে যাচ্ছে, ও বুঝতেছে না আমি কেন এই লাইনে কথা বলছি। তো স্যার একটু খুলে বলেন। আমি বললাম দেখো, তোমার সে যদি যে কথাটা জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য কনফিডেন্সিয়ালিটি অফ দ্য সোর্স কোড, এটা ছিল একটা নো বল তোমার কাছে, তাই না? খুব খারাপ বল করছে না সে? জি স্যার। তাহলে 6 মারবো কি করে? আমি বললাম দেখো, এটা একটা গ্রেট সুযোগ ছিল 6 মারার তোমার, তুমি পারো নাই। তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে মারতাম। স্যার বলেন, একটু ক্লিয়ার করে বলেন। আমি বললাম যে আমি হলে তোমার জায়গায় লিখতাম কি জানো, আমি লিখতাম, দিস ইজ মাই প্রফেশনাল এথিক্স টু মেনটেন দ্য কনফিডেন্সিয়ালিটি অফ দ্য কোম্পানি রিসোর্স। ও ঝরঝর করে কেঁদে ফেলল, হেরে গেছে। ও তো হেরে গেছে, সবুর খান দেখতেছে, ও গালি দিচ্ছে একজন সিটিওকে। তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি রেগে ব্যাট ব্যাট ছুঁড়ে ফেলে দেবেন? ও ছেলেকে ছুঁড়ে ফেলে দিছে। সো দিস কল স্কিলফুল হ্যান্ডলিং কমপ্লেক্স সিচুয়েশন। আমি কি করলাম, আমি কি গিয়ে, আমি যদি লিখতাম হতো না, এই লেখার মধ্যে হইতো না, আমি গেছি গিয়ে হ্যান্ডেল করলাম, তাই না? শেষে সে ঝরঝর করে কেঁদে তার রিপ্লাইটা দিল যে সে ভুল করেছে। আর কোনোদিন এই ভুল করবে? তর্ক বিতর্কের মাধ্যমে করলে হতো না। ফার্স্ট লার্নিং স্কিল, এটা হচ্ছে থাকায় লাগবে। কেমন? আমরা আগে কনসেপ্ট ছিল যে আমরা ভালো করে শিখবো, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। আমাদের আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম, কত 97 সালে, আমেরিকা থেকে একজন বাংলাদেশি একজন আমেরিকাতে পড়তো কম্পিউটার সায়েন্সে। সে মাস্টার্স করার পরে দেশে আসছিল, যখন আমাদের এখানে টক দিল আমাদের ক্লাসরুমে, ওইরকম টক না, যে সেমিনার না, জাস্ট ক্লাসরুমে আসছে, আমরা স্টুডেন্ট, টিচার নিয়ে আসছে একটু কথা বলার জন্য। তো তখন বললো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ 80% শিখতে হবে, আর আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখা যেতে পারে 20%, এর থেকে বেশি কিছু শেখা যাবে না, তাহলে সমস্যা হয়ে যাবে। এখন কি কনসেপ্ট চলবে? এখন বলে একটা স্যুট জানা লাগবে একদম উপর থেকে নিচ পর্যন্ত, একটা মাইক্রো সার্ভিসে যা লাগে, তাই না? তার মানে আমার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবকিছু আমার জানা লাগবে, তাই না? সো আমেরিকাতে যে কালচারটা চলতেছে, লিখনকে যদি আমি বলি আচ্ছা ওই আর ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা করতে হবে, লিখন কি বলবে, স্যার আমি তো জানি না, শেষ চাকরি, হবে না। বলতে হবে ওকে, 1 সপ্তাহের মধ্যে আর শিখে রেডি হয়ে পড়তে হবে, বাদ বাকি হম। এই যে আমার ছোট ছেলে, সেই শিখছে প্রথম, 6-এ পড়ে, কিন্তু এখন সে জাভা শিখছে, জাভা শেখা হয়ে গেছে তার মোটামুটি 4 পিলার্স অ্যাবস্ট্রাকশন পর্যন্ত শেষ। তো বললো আব্বু জাভা তো সহজ সি এর থেকে, তাই না? পাইথন দিয়ে শুরু করা উচিত। এখন আমি ওকে পাইথনে না, কনসেপ্টটা হচ্ছে প্রথম,
প্রথমে আমি কি ক্লাস একদম প্রথমে হাতে খড়ি যখন তখন কঠিন জিনিস শেখাই হচ্ছে সারা জীবন সি শিখাচ্ছি আমি নিজেই দেখতেছি প্রথম হচ্ছে পাইথন শেখা উচিত কারণ পাইথনে এত সহজে একটা প্রোগ্রামিং কনস্ট্রাক্টটা বুঝাই দেওয়া যায় যার মধ্যে কমপ্লেক্সিটি নাই কিছু নাই সহজ খালি অ্যালাইনমেন্ট ঠিক রাখলে হয় খুব সহজেই কয়েক লাইনের মধ্যেই হয়ে যাচ্ছে সব সেমিকোলনের ঝামেলা নাই ওই ইয়ের পেস নাই যে প্রিন্টএফ এর ভিতরে পার্সেন্ট দিয়ে দেবো অমুক দিলে পেস লেগে যাচ্ছে পয়েন্টার অনেক কিছু নিয়ে সি তৈরি বাট প্রোগ্রামিং কনস্ট্রাক্ট বোঝার জন্য পাইথন ইজ বেস্ট তারপর আমার আছে তুমি হার্ডওয়্যার লাইনে কিছু করতে চাও আমাকে সি কেন শিখবা তখন ওই যে আছে লুপ বোঝার জন্য নতুন কিছু করার দরকার নেই তখন বলবো যে সিতে প্রিন্টএফটা হচ্ছে এরকম ও আচ্ছা প্রিন্ট তো আমরা শিখেছিলাম পাইথনে প্রিন্টএফ কেন এটা হলো দু একবার বললেই হয়ে যাবে ধরে ফেলতে পারবে এই জন্য শেখা উচিত সি শেখার পর আমার ছেলেকে বললাম তুমি জাভা শিখবা না সি প্লাস প্লাস শিখবা তো সি যেহেতু শিখছো আগে সি প্লাস প্লাস দিয়ে গেছে সি প্লাস প্লাস নিজে নিজে শিখছে তারপরে সে বলছে জাভা একটু কি সিস্টেম ডট আউট ডট এত কেন প্রথম দিকে এগুলো বলছিল এখন আবার ঠিক হয়ে গেছে আমাদের দেখে আল্লাহর মধ্যে এত দ্রুত শিখছে সে মাত্র 1 ঘন্টার মধ্যে ইন্টারফেস শিখে ফেলেছে কনসেপ্টই রেডি তার 1 ঘন্টা লাগছে তো দিস কল ফার্স্ট লার্ন কি বুঝতে পারা যে আমি আসলে ডেপথে যাওয়া এই জিনিসগুলো দরকার এগুলোকে দেখাচ্ছিলাম হ্যাঁ আমার মনে হচ্ছে একবার পড়ে গেছিলাম না হ্যাঁ সেটা না কিছু জিনিস আছে একদম সহজ যেমন টাস্ক অফ দ্য লিডার তার মানে লিডার কে আচ্ছা সামিয়া কিভাবে আসছেন ওখান থেকে ও ড্রাইভার আছে নিচে পার্ক করছে কোথায় আবার ড্রপ করে দিয়ে চলে গেছে তাই তো হয়েছে রেডি লিডার কে টেস্ট লিডার এই যারা দূরে আছেন ক্যামেরা ট্যামেরা অন করে রাখেন নাহলে তো আমি তো মনে করছি 3 জনের ক্লাস নিচ্ছি না আরেকটা স্ক্রিন থাকলে ভালো না ওদেরকে দেখা যাবে যেটা হার্ভার্ডে পড়ে হার্ভার্ডে কিন্তু ক্লাসগুলা হচ্ছে বিশাল স্ক্রিনে স্টুডেন্টদের দেখায় একদম সবাই টেবিল চেয়ার নিয়ে বসে আছে বাসায় আর আরেকটা আরো 2টা স্ক্রিন থাকে হচ্ছে ইয়েতে কি বলে অডিটোরিয়াম মানে কি বলে স্টেজে প্রোগ্রাম গুলো কিন্তু হয় স্টেজ মানে ক্লাস বড় স্ক্রিন আর একটা হচ্ছে টিভি মনিটর আছে বিশাল বড় আর ওই স্টুডেন্টের গ্যালারিতে ওই সোজা হচ্ছে বিশাল স্ক্রিন স্টুডেন্টের লিডার কে লিডার হতে পারে একজন সিনিয়র কিউএ লিড হতে পারে কিউএ ম্যানেজার হতে পারে প্রজেক্ট বেসিসে হতে পারে না শুধু টেস্ট ম্যানেজার অন্য কেউ না টেস্ট ম্যানেজারকে এখানে লিডার বলা হয় সিনিয়র কিউএও না এটা হচ্ছে টেস্ট ম্যানেজার টেস্ট ম্যানেজারের কাজ কি টেস্ট ম্যানেজারের কাজ হচ্ছে প্রথমে অর্গানাইজ করা যে আমরা জানি যে কোনো ম্যানেজারের কাজ হচ্ছে কয়টা কিউএ বার টেস্ট প্রজেক্ট এসব বার ম্যানেজারের কাজ কয়টা একটাই না একটা হলো না কাজগুলো ভাঙতে হবে কি কি কাজ বেসিক কাজ হলো 2টা অর্গানাইজ করা এন্ড রিপ্রেজেন্ট করা অর্গানাইজ করা এটা যে অর্গানাইজ করা কারা কারা
মনিটরিং এন্ড কন্ট্রোল আর যে প্ল্যানিং ছাড়া আবার মনিটর করা যাবে, কন্ট্রোলও করা যাবে। প্ল্যান নাই তো কি কন্ট্রোল করবো? সো প্রথম হচ্ছে অর্গানাইজ, তারপর হচ্ছে প্ল্যানিং, এবং মনিটরিং এন্ড কন্ট্রোল। এই করা মাত্র কাজ, এটা দিয়েই ম্যানেজার। হ্যাঁ, আচ্ছা, ম্যানেজারের কাজ কঠিন নাকি যারা ইঞ্জিনিয়ার তাদের কাজ কঠিন? ম্যানেজারের কাজটাই কঠিন। কেন? কোনো ইনসিডেন্ট হলে ম্যানেজার লায়াবিলিটি ম্যানেজার। না, সেটা তো হচ্ছে লায়াবিলিটি। কঠিন কেন? কাজটা কঠিন কেন? আমি যদি বলি রেগুলার কাজ কার কঠিন, ম্যানেজারের নাকি ইঞ্জিনিয়ারের? মানে হ্যাঁ, মানে হচ্ছে ম্যানেজার যাকে দিয়ে কাজ করায়, ম্যানেজার তো নিজে করতো ভালো পারত। একজন টিম লিড সে যতটুকু কাজ করে যার তার থেকেও বেশি কাজ হচ্ছে অন্যকে দিয়ে করা। সেই হিসাবে সব থেকে কঠিন কাজ কার? যাকে দিয়ে করাচ্ছে সে যদি কম বোঝে, তাই না? সেই হিসাবে সব থেকে কঠিন কাজ হচ্ছে কম্পিউটারকে দিয়ে কাজ করানো, কারণ কম্পিউটার হচ্ছে ডাম, ওর সত্যি কিছু নাই, ইন্টেলিজেন্স বলতে কিছু নাই। তো এরকম একটা ডাম্প একটা জিনিসকে দিয়ে যারা কাজ করিয়ে নিতে পারে তারা কিন্তু ভালো ম্যানেজার হবে। কিন্তু দুর্ভাগ্যবশত যারা এই কম্পিউটারকে দিয়ে কাজ করায় নিচ্ছে তারা লোককে দিয়ে কাজ করানো তার জন্য কঠিন হয়ে যায় না, যেমন প্রোগ্রামাররা। কিন্তু প্রোগ্রামার ম্যানেজার যারা তারা কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে যায়। যে কোনো প্রজেক্টে সে ম্যানেজার হিসেবে কাজ করে ফেলতে পারে। হতে পারে সেটা কোনো ব্রিজের ম্যানেজমেন্ট, হতে পারে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, অন্যান্য মানে কম্পিউটার রিলেটেড ছাড়া যত ম্যানেজমেন্ট আছে সে সব পারে। তাহলে প্রথম কাজ হচ্ছে অর্গানাইজ করা, এরপরে প্ল্যান করা। প্ল্যান আবার দুইটা আছে, এটা ইনিশিয়াল প্ল্যান যেটাকে আমরা স্ট্যাটিক প্ল্যান বলছিলাম, আর এটা হচ্ছে সাইকেল প্ল্যান মানে হচ্ছে ডাইনামিক প্ল্যান অথবা স্প্রিন্ট প্ল্যান, বা যদি অ্যাজাইল না হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্ল্যান, চলতে থাকে। কেন কন্টিনিউয়াস প্ল্যান? চেঞ্জ হয়ে যায়, কারণ হচ্ছে আমার যে প্ল্যান ছিল তার থেকে ডেভিয়েশন হয়। তো ডেভিয়েশন মানে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টেড প্ল্যান মানে তো সাইকেল প্ল্যান। স্ট্র্যাটেজি ইনক্লুডিং ডিসিশন বেসড অটোমেশন। স্ট্র্যাটেজি অনেকে স্ট্র্যাটেজি অ্যাপ্রোচ বলা যায়। স্ট্র্যাটেজি হচ্ছে কোনো একটা কাজকে, স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান এটা অনেকে অ্যামালগামেট করে ফেলে, যে কোনটা আগে কোনটা পরে, ডিম আগে না মুরগি আগে, তাই না? তো জানেন ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, মুরগি আগে। কারণ কি? জোড়া সৃষ্টি করছে আগে, ডিম কখনো আগে লাগে। তো স্ট্র্যাটেজি আগে না প্ল্যান আগে? এটা কোনো কোশ্চেন না, আসলে এটা কোনো কোশ্চেন না। স্ট্র্যাটেজি আর প্ল্যান হচ্ছে টোটালি আলাদা কিছু, এটা একটার সাথে আর একটা কম্পেয়ার করা যাবে না। প্ল্যান হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস, যে আমি কিসের পর কি করব, হ্যাঁ, কতটুকু কি লাগবে না লাগবে এই সমস্ত হিসাব নিকাশ করে একটা প্ল্যান দাঁড় করাচ্ছে। স্ট্র্যাটেজি হচ্ছে আসলে একটা অন্যরকম বুদ্ধিমত্তা। প্ল্যান হচ্ছে রেগুলার কাজ, যে আমি এস্টিমেশন করছি এত বাজেট লাগবে, এই লোক লাগবে, এই সময় লাগবে, এবং কিসের পর কি করব, মাইলস্টোন গুলা কি, এই তো প্ল্যান। তো এগুলো হচ্ছে নর্মালি। কিন্তু স্ট্র্যাটেজি যখন আমি বলবো, এটা হচ্ছে একটা সিক্স সেন্স অথবা এক্সপেরিয়েন্স অথবা একটা আইকিউ বেশি যাদের, উপস্থিত বুদ্ধি, তাদের হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে কাজ। যে আমি ঠিক আছে এরকম করলে হয়, আচ্ছা এরকম করলে হয় না, কোনটা ভালো হয়, যদি এটা হয় তাহলে আমরা বলবো, অথবা একটা কাজই এটা আগে করবো না পরে করবো, এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে। টেস্ট মেজারমেন্ট এন্ড কন্ট্রোল
এটা তো জাস্ট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। An introduction of an adequate incident management system. Incident management system কি জিনিস? আমি যেটা বললাম যে কোনো প্রবলেম হলে বা সেটাকে ম্যানেজ করতে হবে। ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আরেকটু সুন্দর করে যদি বলি সেটা হচ্ছে যেটা বেশি প্রচলিত সেগুলো হচ্ছে ডিফেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ডিফেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসলে হ্যাঁ ইনসিডেন্ট কেন বলছি কারণ ডিফেক্ট এটা অ্যাক্সিডেন্ট না, কারণ এমন হতে পারে যে ওটা অ্যাক্সিডেন্ট না আমি ইনসিডেন্ট বলতে পারি, কেউ রিপোর্ট করছে এটা অ্যাক্সিডেন্ট হিসেবে আমি বললাম না দিস ইজ নট অ্যাক্সিডেন্ট, এটা এরকমই হওয়ার কথা ছিল। সো ওই জন্য আমরা ইনসিডেন্ট বলি বা ইস্যু অনেকে বলে, ইস্যু ট্র্যাকিং সিস্টেম, ইস্যু ম্যানেজমেন্ট সিস্টেম সব একই জিনিস আসলে। ইনসিডেন্ট, ইস্যু, এরর, ডিফেক্ট সবকিছু আমার কাছে এক। সেই ম্যানেজমেন্ট সিস্টেমটা লাগবে। কেন লাগবে? একজন টেস্ট লিডারের জন্য বা ম্যানেজারের জন্য এইটা ধরনের মাস্ট লাগবে, না হলে সে ম্যানেজ করতে পারবে না। Facts and findings. প্রথম দিকে যদি আমরা দেখি ডিফেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ডিফেক্টটাকে টোটালি ম্যানেজ করার জন্য এটা ঠিক আছে। কিরকম? একজন ডিফেক্ট পেয়েছে, সে রিপোর্ট করলো, ইমেল না করে আমি ওই সিস্টেমের মধ্যে ইনপুট দিয়ে দিলাম ইস্যু, ঠিক আছে, সবার কাছে পৌঁছায় গেল। ম্যানেজার দেখলো যে একটা ডিফেক্ট আছে, কারে অ্যাসাইন করবা বা কে ওই প্রজেক্টে কাজ করছিল, কে ফিচারটা তৈরি করছে তার একটা নোটিফিকেশন যাক, সে যখন আবার এটাকে ফিক্স করে আবার দেবে, আমি জেনে গেলাম হয়েছে, আমি রিটেস্ট করবো, রিটেস্ট করে আমি আবার বলে দেবো অ্যাকনোলেজমেন্ট। এই সমস্ত রেগুলার ক্লারিক্যাল কাজ তো করা যায় এবং এর পরবর্তীতে এই ডাটাগুলা নিয়ে হিউজ পরিমাণ ম্যাট্রিক্স তৈরি করা যায়, হিউজ পরিমাণ এই ডেটা অ্যানালাইসিস করে ডিসিশন নেওয়া যায়। সো ম্যানেজারের জন্য যে ডিসিশন নেওয়া, মেজার করা কোথায় করবো? এই যে সিস্টেম থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে রেজাল্ট আর প্রোগ্রেস রিপোর্টিং ফর দ্য কোম্পানি ম্যানেজমেন্ট। কোম্পানি ম্যানেজমেন্ট কি? আমাদের কোম্পানি, প্রথম ক্লায়েন্ট কোম্পানি, আমাদের কোম্পানি, যে আমরা প্রোগ্রেস রিপোর্ট কন্টিনিউয়াস দেখানোর জন্য। এটা কাজ কার কাজ? লিডারের কাজ। রেগুলার বেসিসে আমাকে তো এই কাজটা করতে যদি হয়, এটা যদি অটোমেটেড না থাকে, এই টেস্টিং প্রজেক্ট যদি অটোমেটেড না থাকে তাহলে কি হবে? ম্যানেজারকে বলবে কোম্পানির ওনার যারা বা প্রজেক্ট ম্যানেজার বলবে আজকে পর্যন্ত কতদূর হলো, কি করবে সে? টেস্টাররা সন্ধ্যার সময় রিপোর্ট করে যাবে এক্সেলে, সে বসে বসে রাত 12টা পর্যন্ত রিপোর্ট বানাবে, তারপরে দিয়ে যাবে, তাই তো? ভেরি টাফ জব। তার মানে যদি আমি ম্যানুয়াল সিস্টেমে থাকি, কোনো টেস্ট ম্যানেজারের কাজ হচ্ছে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত, তার মানে নাইট শিফটে কাজ করবে, ডে শিফটে খালি দেখবে যে ঠিক মতো কাজ করছে কিনা, বাট রিপোর্টিং করার জন্য সে রাতে কাজ করবে, তো তার মানে তার লাইফ নাই। সো টেস্ট ম্যানেজার যদি হতে হয় আসলে, তাহলে অটোমেশনটা খুবই জরুরি হয়ে যাবে। This is not a particular task for the manager. Configuration management is needed for all phases of the product development. Configuration management কি জিনিস? কনফিগারেশন ম্যানেজমেন্ট কে নাম শুনছে? সিএম। আসলে টেস্টারদের থেকেও বেশি দরকার হচ্ছে ডেভেলপারদের কনফিগারেশন ম্যানেজমেন্ট। কনফিগারেশন ম্যানেজমেন্টের 4টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট, যে কোনো চেঞ্জ ম্যানেজমেন্ট, যে কোনো হতে পারে
ডিজাইন চেঞ্জ, মডিউল চেঞ্জ, কোড চেঞ্জ, ডকুমেন্ট চেঞ্জ, এভরিথিং। না, এমপ্লয়ির ব্যাপার না, এটা এমপ্লয়ি হচ্ছে অর্গানাইজ। হ্যাঁ, এটা হচ্ছে একদম টোটালি প্রোডাক্টের কনফিগারেশন ম্যানেজমেন্ট। এটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। আমি যে চেঞ্জ করব তার ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, ধরলাম একটা চেঞ্জ রিকোয়েস্ট আসছে, আমি দমকে চেঞ্জ করে দিলাম, এটা নিয়ে একটা বিপদ হয়ে যেতে পারে। হাউ টু ম্যানেজ দিস সিচুয়েশন? তো চেঞ্জ ম্যানেজমেন্ট, কনফিগারেশন ম্যানেজমেন্ট একটা বড় একটা পার্ট। এরপর হচ্ছে ভার্সন কন্ট্রোল, ভার্সন ম্যানেজমেন্ট। যেমন আমরা কি ইউজ করি, গিট, বিটবাকেট, তাই না? এবার হচ্ছে ভার্সন ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে রিলিজ ম্যানেজমেন্ট, তার আগে হচ্ছে বিল্ড ম্যানেজমেন্ট। এই চারটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্টের পার্ট। এটা বড় কোনো সফটওয়্যার সিস্টেমে, যেটা ছোট্ট না, মানুষ হ্যান্ডেল করতে পারে ছোটখাটো জিনিস। কিন্তু যদি ছোট সফটওয়্যারও যদি আমার অনেক ক্লায়েন্ট থাকে, কারণ একটা সফটওয়্যার ছোট হলেও এই কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে না, বিভিন্ন ধরনের ডিফেক্ট আসবে, চেঞ্জ করবে। কোন ক্লায়েন্ট কোন ভার্সনটা ব্যবহার করছে জানবো কি করে যদি এই কনফিগারেশন ম্যানেজমেন্ট না থাকে? ছোট্ট একটু চেঞ্জ করে আমি হয়তো একটা বিল্ড করে দিয়ে দিচ্ছি কাউকে, পুরান একজন ক্লায়েন্ট বললো আমার একটা সমস্যা আছে, তার কাছে সোর্স কোড আপ টু ডেট হচ্ছে এটা না, লেটেস্ট এনকোর লগে এটা তারা দিয়ে দিছে। এইটা দেওয়াতে দেখা গেলো যে ডাটাবেজ একটা ফিল্ড নাই, ক্র্যাশ করে বসে থাকলো, বলে আগে তো ঠিকই ছিল, আপনি কি পাঠালেন? কেমন আছে, কোন ক্লায়েন্ট কি কাকে দিচ্ছেন, পাজলে তারে জামেন পরের মতো, তাই না? তারে জামেন পর দেখছেন না? এক্সেলেন্ট একটা মুভি, দেখা উচিত। অঙ্ক সে পাজল হয়ে যায়, তাই না বাচ্চাটা? তো এরকম কনফিগারেশন ম্যানেজমেন্ট না থাকলে পাজল হয়ে যাবে যে কোনো লোকের, হিউম্যানলি সম্ভব না। এই ধরনের প্রজেক্ট হিউম্যানলি সম্ভব না যদি অনেক বেশি ক্লায়েন্ট হয়ে যায়। সো টেস্টারদের জন্য কি দরকার? টেস্টার আসলে কি করবে? হ্যাঁ, আমরা অতটুকু করতে পারি। টেস্ট আর্টিফ্যাক্ট যেগুলো আছে, টেস্ট কেসের কনফিগারেশন ম্যানেজমেন্ট, ওর যদি না জানি থাকে, আমার টেস্ট কেসগুলো কোন বিল্ডের জন্য, আমার তো সফটওয়্যারের ভার্সন চেঞ্জ হচ্ছে হরদম, তাই না? বিভিন্ন ধরনের বিল্ড তৈরি হচ্ছে, কিন্তু আমি যদি ট্রেস না করতে পারি, তাহলে এই যে টেস্ট কেসগুলো আমি বানালাম, এটা কোনটার জন্য? তখন আমি ভুল জায়গায় চুলকাবো। আমার এই টেস্ট কেস কত নম্বর বিল্ড আমি জানি না। তো টেস্ট কেসেরও ভার্সন, টেস্ট কেসেরও যে আপগ্রেডেশন হচ্ছে, এগুলা কন্ট্রোল করা মুশকিল হবে। এটার জন্য যেমন দরকার, বাট এইটা আমি কিভাবে টেস্ট করবো? আমাদের অবশ্য আছে, সব কথা বলে ফেলতেছি এখন আস্তে আস্তে। হ্যাঁ, পরবর্তীতে আছে এই কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সবই আছে সেখানে। অ্যাকচুয়ালি টেস্টারদের কাজ হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা সেটা টেস্ট করা। কিভাবে টেস্ট করবো? এটা অডিট করতে হবে, অডিট করে দেখতে হবে লক্ষ্য উদ্দেশ্য কি, এমন একটা পিচ অফ কোনো কিছু আর্টিফ্যাক্ট থাকবে না কনফিগারেশন ম্যানেজমেন্টের বাইরে, কারো পার্সোনাল পিসিতে এইটুকু আছে হবে না। সেন্ট্রালি একটা জায়গায় থাকা লাগবে, টোটাল ডকুমেন্টেশন সহ, একেবারে সিস্টেম ডকুমেন্টেশন, ইউজার ম্যানুয়াল, সোর্স কোড সব মিলে এক জায়গায় থাকা লাগবে। এমন কিছু থাকা যাবে না আলাদা করে কিছু কোনো একটা সফটওয়্যারে। এটা হচ্ছে ম্যান্ডেটরি, 100% কনফিগারেশন ম্যানেজমেন্ট আওতায় থাকতে হবে। এটা অডিট করতে হবে আমাদের, ছাড় দেওয়া যাবে না, এখানে ছাড় দিলে বিপদে যাবে। রাইটিং টেস্ট প্ল্যান, এটা যে প্রথম কাজ টেস্ট ম্যানেজার না, টেস্ট প্ল্যান লেখা। টেস্ট প্ল্যান কি? A document which holds methods, resource, time, tables or test activities কি হবে, যেটা আমরা বললাম টেস্ট প্ল্যানে। আমরা প্ল্যানিং এর এই ব্যাপারটা অলরেডি দেখছি, তাই না? The test approach, implementation, এই যে অ্যাপ্রোচ মানে স্ট্র্যাটেজি ফর স্পেসিফিক প্রজেক্ট। টেস্ট সাইকেল কি আমরা কথা বলে ফেলছি, যার জন্য এগুলা
একটু স্কিপ করে করে গেছিলাম। আর এটা তো হচ্ছে আমার প্রসেস। এই যে টেস্ট প্ল্যানিং কি, সেটা ইনিশিয়াল প্ল্যান বলে, স্ট্যাটিক প্রথম থাকে। আমরা একটা সফটওয়্যার তৈরি করতে গেলে ক্লায়েন্ট বা কি চায়, প্রথমে কি কোশ্চেন করে, বলে কত টাকা লাগবে, সফটওয়্যার আমার দরকার কয় টাকা লাগবে, কদিন লাগবে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন তার। আর এইটা যদি আমাকে বলতে হয় তাহলে আমি, কিন্তু ক্লায়েন্ট তো মনে করে যে সব আমরা বুঝি না। হ্যাঁ, তো এটা এটা করতে গেলে প্রথমে আমরা তাকে বলি কি, তাকে বলি যে আগে বুঝে নিই আপনার, দেখি দরকার, তারপর এস্টিমেশন, তারপর সে রিকোয়ারমেন্ট দেয়, এরপর কতদিন লাগবে। এরপর আমরা কি বলে, আমরা টিমের সাথে একটু বসে নিই, বসে একটু এস্টিমেশন করে নিই যে কত লাগা উচিত, তাও অ্যাপ্রক্সিমেট আমরা একটা দাঁড় করাই, সেটাকে বলে স্ট্যাটিক প্ল্যানিং বা ইনিশিয়াল প্ল্যান। এরপরে যখন প্রজেক্ট শুরু হয়, তারপর ওই প্ল্যানে কিন্তু আমরা যেটা করি, আমরা একটা বাজেট করি, তাই না, আমরা টাইম লাইন করি সবই, কিন্তু 100% হবে না। তাহলে আমরা কি করব, যদি বাজেট ফেল করে যায় পরবর্তীতে, যার জন্য আমরা একটু বাফার রাখি, প্রফিট ধরে মোটামুটি একটা বাফার রেখে আমরা জানাই যে এত লাগবে বাজেট। হ্যাঁ আছে, যেমন প্রথম কথা এফোর্ট ক্যালকুলেশন করা লাগে। মানে আমরা অ্যাকচুয়ালি কি করি, আমি লিখন 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে, আর লিখনকে আমি কত টাকা স্যালারি দিচ্ছি, তাই না, লিখনকে বসার জন্য যে জায়গাটা দিচ্ছি তার ভাড়া কত, লিখনকে তার বসার জন্য যা যা খরচ হচ্ছে সেগুলা যোগ হচ্ছে, এগুলা যোগ করার পরে আমরা বলি যে এত ম্যান আওয়ার লাগবে। সে এত ম্যান আওয়ার লাগে মানে হচ্ছে এই টোটাল কাজটা করতে গেলে কত ম্যান আওয়ার লাগবে সেটা হিসাব করতে হবে। এরপরে ওই 1 ম্যান আওয়ারে কত খরচ হয় সেটা হচ্ছে আমার কস্টিং। এরপর আমাকে প্রফিট করতে হবে, ধরলাম আমি 20% প্রফিট রাখতে চাই মার্জিন, তার সাথে আমরা অ্যাড করব, করে আমরা বলবো বার্গেন হবে। হ্যাঁ, ডিপেন্ড করে অর্গানাইজেশন। যদি আপনি মনে করেন যে এমন এক জায়গায় থাকেন, হতে পারে, ইভেন আমরা এটা বুঝতে হবে যে আমি আমার এক্সপেন্ডিচার কত, তাই না, আমার এক্সপেন্ডিচার কত, বা আমি আসলে মার্জিন রাখাটা বেশি জরুরি নাকি কাজটা ধরা বেশি জরুরি। এমন হতে পারে 10 লাখ টাকার কাজ আমরা 30 লাখ টাকা দিয়েও পেতে চাই, আমি জানি যে লস হবে 20 লাখ টাকা, তারপরে দরকার এই জন্য যে আমার প্রোফাইল শুরু করা দরকার। এটা নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে আমরা কাজ প্রথমে ধরবো, লাভ দেখবো না, লসে কাজ করবো। লসে কাজ করলে কি হবে না, আমরা একটা কাজ করেছি দেখাবো পরবর্তী কাজ পাওয়ার জন্য। সো এটা ডিপেন্ড করে আসলে আমি যে এস্টিমেশনটা করছি এটা কেন করছি। হ্যাঁ, এমন হতে পারে যে আমার অফিস হচ্ছে মোহাম্মদপুরে, তাহলে আমার কস্টিং একরকম, আর আমার যদি অফিস হয় গুলশানে একরকম হয় না, তাই না। আমার যদি ডেভেলপারদের স্যালারি হচ্ছে মিনিমাম 1 লাখ টাকা, তাহলে আমার ম্যান আওয়ার কস্ট কত হবে, তাই না। আবার অনেকগুলো পলিসি আছে, সেটা হচ্ছে আমি যদি কস্টিং কম দেখাই, ক্লায়েন্ট আন্ডারএস্টিমেট করে ফেললে আবার কাজও দেবে না, এগুলো বুঝতে হবে। এই জন্য অনেক কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে অঙ্ক দিয়ে হবে না, অনেক কিছু ব্যাপার আছে যেটা এক্সপেরিয়েন্স, কথার আচরণ, দৃষ্টিভঙ্গি থেকে বুঝে নিতে হয় কত কস্টিং করা উচিত, না করলে বিপদ হয়ে যাবে। আন্ডারএস্টিমেট করে বলবেন না এরা। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমার এক আত্মীয়, সে তার হাজবেন্ডের জন্য টি শার্ট কিনতে গেছে এরকম, তো নিউ মার্কেটের ওই ঢাকা কলেজের ফুটপাতে পাওয়া যায় না, পছন্দ হয়েছে দুইটা, দাম কত, 100 টাকা। তার মেজাজ খারাপ হয়ে গেছে, আমার হাজবেন্ডের জন্য আমি একটা গেঞ্জি পছন্দ করলাম মাত্র 100 টাকা, 1000 টাকা দিয়ে চলে এসছে। ওই গেঞ্জি নিয়ে এসছে কিন্তু 1000 টাকা দিয়ে আসছে, তার মনের শান্তি দিন আমরা 500 টাকা কিনছি। কি দাঁড়ালো,
এরকম পাগল, এরকম পাগল, হ্যাঁ আছে। আপনার চাওয়া দেখলে তো বুঝে যাবো যে আপনি ধরেন আপনি এমন একটা কোম্পানির সাথে কাজ করতে গেছেন, তারা ছোটখাটো লোকদের সাথে কথা বলে না। আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য কত টাকা চান? আপনি হয়তো পার পেজ 500 টাকা, 800 টাকা, 1500 টাকা বলবেন না? একটা কোম্পানি হয়তো বলবে যে এই ওয়েবসাইট ডিজাইনের জন্য 15 লাখ টাকা লাগবে, কাজ পেয়ে গেছে তারাই। আমি যে অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করছিলাম 2001 সালে, আমি বিক্রি করতাম 50,000 টাকা করে। এক ক্লায়েন্ট এসে বল, এত দাম হবে কেন? নীল ক্ষেত্রে তো 30 টাকায় পাওয়া যায়। তা আমি বললাম যে ওইটা আপনি কিনে নেন, সমস্যা নেই। সিএসএল নামে একটা কোম্পানি আছে, অ্যাকাউন্টিং সফটওয়্যার বিক্রি করে, 15 লাখ টাকার নিচে না। এখন কি বলবেন ওদের চলে না? চলে, আমাদের থেকে বেশি চলে। এক কাপ কফির দাম কয় টাকা? এই এখন বোঝা গেছে? বোঝা গেছে না? এরকম। এই জন্য এস্টিমেশন এটা আপনি সিদ্ধান্ত নিলে হবে না এভাবে যে আমি কোনো অঙ্ক দিয়ে বলে দেবো যে এত করতে হবে বাজেট দিস। জাস্ট একটা লোগোর দাম অনেক হয়ে যায় না? আমাদের গার্মেন্টস থেকে গার্মেন্টস প্রোডাক্ট বের করছে, ওয়ালমার্টে বিক্রি করছে, ওয়ালমার্টে অমুক লোগো দিয়ে 10 গুণ দাম। আমি মালয়েশিয়া থেকে একদম আসার দিন কুয়ালালামপুরে আমি দেখি যে আরে অনেক সস্তায় শার্ট, কোয়ালিটি শার্ট, হাত দিয়ে দেখলাম দারুণ শার্ট, এটা অন্তত 2000 টাকা হবে বাংলাদেশি টাকায়, দাম কত? 10 রিঙ্গিত, মানে 200 টাকা। কিভাবে সম্ভব? মানে আমি নিয়ে আসছি একটা, পরে দেখি যে যে লোগোটা আছে না পিছনে যে স্টিকার লাগানো থাকে, ওটা কাঁচে দিয়ে কেটে রাখছে। মানে হচ্ছে ওই লোগো দিয়ে এই শার্ট 200 টাকায় বিক্রি করলে ওদের মান সম্মান দেবে। লোগোর একটা মান সম্মান আছে না, তার মানে বোঝা যাচ্ছে লোগোর মান সম্মানের দাম হচ্ছে 1800 টাকা। ওই লোগোটা থাকলে আমাকে দিত না, সামান্য একটা ওই যে ইয়েলো কাস্টমারের জন্য অনেক টাকা দাম না থাকলে অনেক কম। সাইকেল প্ল্যান হচ্ছে ডিটেল প্ল্যান। কখন হয়? শুরু হয় কখন সাইকেল প্ল্যান? ফার্স্ট স্প্রিন্টের পরে, ফার্স্ট স্প্রিন্টের পরে। কারণ হচ্ছে সাইকেল প্ল্যানটা তখনই হয় যখন ডেভিয়েশন শুরু হয়। আদারওয়াইজ প্ল্যান করবো না যদি ডেভিয়েশন একটাও না হয়। যদি আমার ইনিশিয়াল প্ল্যান অনুসারে কাজ চলতে থাকে, ডেভিয়েশন হয় না, সুন্দর মতো চলছে, তাহলে আমার প্ল্যান চেঞ্জ করবো না তো। সাইকেল প্ল্যান হচ্ছে চেঞ্জ করা প্ল্যান, প্রথমে তো আমরা করব। আরেকটা আছে যে প্রতি সাইকেলের প্ল্যান হয়তো প্রথম করে না, বাট একটা স্প্রিন্টের একটা শর্ট প্ল্যান আমরা করলাম, সেটা হচ্ছে ওই যে আলাদা করে, হ্যাঁ আমার মূল প্ল্যানের সাথে এই প্ল্যান এইটুকু। বাট বেশিরভাগ ক্ষেত্রে হয় যে যখন ফার্স্ট সাইকেলে হওয়ার পরে যখন ডেভিয়েশন হয়, তখন অ্যাকচুয়ালি প্ল্যান তো একটাই থাকবে, যে আমরা ওই ইনিশিয়াল প্ল্যানটাকে আপডেট হতে থাকে শুধু প্রতি স্প্রিন্ট। এই জন্য বলছি স্ট্যাটিক টেস্ট প্ল্যান উইল বি ডিটেইলড টু ডেসক্রাইব দ্য স্পেসিফিক টেস্ট static test cycle. Details depends on the particular project situation. For example, development progress, test results, available resource. এগুলো তো এর মধ্যে যদি কোনো চেঞ্জ হয়, কোনো ডেভিয়েশন, তখন এটা হবে। তারপরে ইনিশিয়েটিং, কন্ট্রোলিং, সুপারভাইজিং টেস্ট এন্ড টেস্ট সাইকেল, এটা হচ্ছে রেগুলার কাজ। Test planning starts at the beginning of the project. The milestones, budget, priorities, and various test activities need to be addressed, and risk need to be understood. এটা হচ্ছে সব সময়
কন্টিনিউয়াস রিস্ক অ্যাডাপশন হতে থাকে। যেমন প্রথমে আমরা বলছিলাম রিস্ক, আমাদের রিস্ক অ্যান্ড স্কোপ, প্ল্যানে থেকে রিস্ক কি আছে, স্কোপ কি আছে, এগুলো আগে ডিফাইন করা থাকে। তো রিস্ক শিটে সাধারণত দেখা যায় যে আমি একটা রিস্ক ধরেছি এরকম, কিন্তু পরে দেখা গেল রিস্ক না, ওটা ভুল এস্টিমেশন, ভুল অ্যাসেস করা হচ্ছে রিস্কটা। আসলে রিস্ক যেটা মনে করছিলাম রিস্ক না, এই জন্য রিস্ক ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। হ্যাঁ, রিস্কটাও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আবার এমন রিস্ক আগে অ্যাসেসমেন্টেই আসে না, হঠাৎ করে একটা রিস্কের মধ্যে পড়ে যেতে পারে, তখন রিস্ক শিটে নতুন অ্যাডও হয়। During the project, delay may occur, so test planning need to be adapted. Which cycle is select tools to be used and decide on the test automation. Different tools and automation degrees of different test levels. রিসোর্স প্ল্যান তো করতেই হবে, কারণ যদি ইনিশিয়াল প্ল্যানের রিসোর্স একটা প্ল্যান থাকে, আবার সাইকেল প্ল্যানেও চেঞ্জ হতে পারে। কারণ প্রথম অ্যাকচুয়ালি একটা খসড়া প্ল্যান করি আমরা, কিন্তু ডিটেল প্ল্যান কাজ করতে গেলে বোঝা যায়। বাট মাথায় একটা জিনিস থাকতে হবে, কাস্টমার কিন্তু টাকা বেশি করবে না আর কোনোদিনও, হয়তো ফেল মারলে পকেট থেকে দিতে হবে, টাইমও বেশি করবে না। সো আমাদের কি করতে হবে, আমাদের ওই দুটাকে কনস্ট্যান্ট করে, যে টাইম অ্যান্ড বাজেট, এটাকে একদম ফিক্স করতে হবে, করে আমাকে এটা অ্যাডজাস্ট করা শুরু করতে হবে। কারণ যদি একদিনও পিছায় যায়, এটা ডিমেরিটস হয়ে যাবে। Project development need to be taken into account, যেমন during the project delay may occur, সেটা তো দেখলাম যে এই যে ওভারঅল টাইম টেবিল ইন ইজ জিওপার্ডি, তালগোল পাকিয়ে যেতে পারে, টাফ। আমি যে আগে তো চিন্তা করছিলাম এই সাইকেল প্ল্যানে উল্টা পাল্টা লেগে যেতে পারে, টাইমের মধ্যে কুলাতে পারছে না, পাজল হয়ে গেছে। হ্যাঁ, কি বলে এটাকে, মেন্টাল প্রেসার পড়ে যাবে আমাদের যদি যদি এরকম কোনো টাইম কনস্ট্যান্টের মধ্যে চলে আসি আমরা। তখন আমরা কি করি, যদি টাইম কনস্ট্যান্টের মধ্যে চলে আসি, টাইম পাচ্ছি না আর, তখন আমরা কি করি, এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং, মনে আছে? In this case, planned test might have to be scrapped in order to meet the milestones. এমন হতে পারে টেস্ট প্ল্যান ওয়ার্থলেস, চেঞ্জ করে ফেলতে পারে। এমন হতে পারে অ্যাডাপ্ট তো দূরের কথা, এর বাদ দিয়ে নতুন করে করো। This is very often the first measure taken when the time becomes tight. এই এক্সপেরিয়েন্স গুলো সবারই হবে, সবারই হতে হবে। এবং এই সময় আসলে ম্যানেজার হাউ টু হ্যান্ডেল দ্য কমপ্লেক্স সিচুয়েশন, এখন স্কিলফুল হ্যান্ডেলিং অফ কমপ্লেক্স সিচুয়েশন। হেজিটেশন শুরু হবে, একজন আরেকজনকে দোষ দেওয়া শুরু করবে, এটার জন্য কি প্ল্যান করছে ম্যানেজার ভালো না, অনেক ধরনের ভিতরে ভিতরে চলবে সব বিষয়, একজন আরেকজন ঘাড়ে দোষ দেওয়া শুরু করবে। এই সময় আসলে খুব টাফ হ্যান্ডেল। যখন মারামারি শুরু হয় না, তখন হচ্ছে কিছু লোক আছে পালায়, কিছু লোক আছে মজা দেখে। খুব কম লোকই পাওয়া যায় এটাকে ডিপ্লোমেসি করে থামানোর চেষ্টা করা। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এর জন্য সাহস লাগে, বুদ্ধি লাগে। কয়জন আছে মারামারি চলতেছে তার মধ্যে এগিয়ে যায় থামানোর জন্য? না, ওই দাঁড়ানো না, ফিজিক্যালি যে আমি দাঁড়ায় গেলাম এরকম না, অনেক ধরনের মারামারি আছে, আপনাকে এমনি এমনি কেউ মারবে না।
এমনি এমনি কেউ মারবে না। আপনি যদি এমনি সাহস করে যান যে তোমরা মারামারি করো না প্লিজ, আপনাকে মারবে না। কারণ কেউ কাউকে খামাখা মারে না। আমার মনে হয়েছে এমনি মানবো কাউরে হয় রাস্তাঘাটে? শত্রুতা বা কোনো একটা অবৈধ লাভ করার ইচ্ছা না হলে কি মারে? আমি হয়তো তার সম্পদ কেড়ে নেওয়ার জন্য মারবো, আর না হয়তো তার সাথে শত্রুতা আছে বলে মারামারি করে মেরে ফেলবো তাকে, এই তো। কিন্তু কোন একটা লোক যদি মারামারি করো না, তাহলে মারবে না। ভয়ঙ্কর গোত্রর মধ্যে যখন মারামারি চলতো, বংশ পরম্পরা, এরকম সময়ও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বাঁধানোর চেষ্টা করছে না, মারছে? ওটার জন্য সাহস লাগে। হয়তো ওই সময় দুই একটা হয়তো কিল ঘুষি লেগে পড়তে পারে, কিন্তু ইচ্ছা করে মারবে না তাকে। যেমন আমি বলি, সাধারণত আমি 2010-এ প্রথম হজে যাই, কিন্তু অবাক করা ব্যাপার যে যারা এই যে হজে গেছে না, এদের ভিতরে বাংলাদেশের লোক কিন্তু সব বুড়া লোক হজ করে না, কিন্তু হজ করার জন্য যে মানসিকতা দরকার আমি খুব কম লোকের মধ্যে পাইছি। এক হাই স্কুলের রিটায়ার্ড শিক্ষক আর সাতক্ষীরার একজন, আর ঢাকার মোহাম্মদপুরের 13 নম্বর বাসের মালিক, বিশাল বড় দাড়ি, হোটেলের মধ্যে মারামারি শুরু ঠিক করে হজের পরের দিন না তার কি নিয়ে ক্ল্যাশ হয়েছে, পার্সোনাল ক্ল্যাশ। মারামারি পর্যায়টা কি, একজন তো বটি নিয়ে আসছে, অবস্থা হচ্ছে মুখামুখি মারবে, আমি কি মাঝখানে দাঁড়াইছি একদম বটির সামনে, জড়াই ধরছে একজনকে, চাচা মারামারি করেন না প্লিজ, জোড়ায় ধরে একজনকে নিয়ে তার রুমে গিয়ে নিয়ে আসছি, আরেকজনকে ধরে নিয়ে আসছি, সামাল দিচ্ছি মাত্র। কি অবস্থা জানেন, মানে সেই সময় কেউ সাহসও করছিল না তার সামনে যাওয়া, মানে আল্লাহ আল্লাহ করছে সবাই, কি এটা কি হলো? দুইজনের শক্তি কম না, তাগড়া জোয়ান, মরা না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমি সামনে গিয়ে দাঁড়াইছি, উনি কি কোপ দেবে? দেবেন, আমাকে দেবে না। কিন্তু কয়জন যেতে পারে? পারবে না। মনে করবে যে আরে যদি আমি মরে যাই, আমি আমার গায়ে যদি পড়ে, এই জন্য অনেকে সামনে যাবেন, আসলে না, ভুল কথা, পারবে না। এখানে একটা সাইকোলজি আছে। হ্যাঁ, যেমন এই মারামারির ক্ষেত্রে যেটা হয়, ফিজিক্যালি মারামারির ক্ষেত্রে হুম, হাইট, বডি ফিটনেস অনেক বড় একটা ভূমিকা রাখে। আপনি কিছুই করেন নাই, কিন্তু আপনার যে হাইটটা, উনি হয়তো ভাবছে যে আপনি সামনে দাঁড়াইছেন, আপনাকে যদি একটা কিছু মানে হিট করে, আপনি যদি একটা হিট করেন, উনি দেয়াল ভেঙে বের হয়ে যাবে। না না, ওরকম শক্তি আমার নাই। কারণ হচ্ছে যে তারা হচ্ছে আমার থেকেও লম্বা এবং তারা হচ্ছে আমার থেকেও শক্তিশালী। আমার আসলে ক্ষমতাও ছিল না, ওটা দরকার হচ্ছে শরীর না। আমার এক ফ্রেন্ড ছিল পাতলা টিনটিনা, কিন্তু দুর্দান্ত সাহস। এটার জন্য মনের জোর লাগে, আর কিছু না। মনের জোর মানে সাহস লাগবে, আর হচ্ছে আপনি ওই জায়গাটাই আপনি ডিপ্লোমেসি করতে পারেন কতটুকু। ওটা থামাতে হয়েছে, আমি জড়ায় ধরছি, অমুক মানে হাত পায়ে ধরছি যে মারামারি করেন না, আপনার হাজি মানুষ, কি হলো লাভ? মানে আপনি এই যে মারামারি করছেন, আপনি এত টাকা খরচ করে হজ করে যাচ্ছেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন? অদ্ভুত ব্যাপার, এক হাজিকে আমি রাস্তায় সিট পটাং হয়ে পড়ে গেছি, তো আমি হাত ধরে টেনে তুলছি। সিচুয়েশনটা কি, এক জায়গায় গাড়িতে খাবার দিচ্ছে, ঠেলা ঠেলি করে খাবার নিতে গিয়ে সিট পটাং হয়ে পড়ে গেছে। হাজার চাচা খুব অভাবী, আপনি অভাবে চোটে হজ করতে এসছেন। আমি কি বললাম, এত অভাব যে আপনি হজ করতে এসছেন, এরকম 3 লাখ টাকা খরচ করে খেতে পান না?
এগুলা কি আসলে স্বভাব, অভাব না। ফাও পাইছে, খাওয়ার জন্য সেই পড়াং হয়ে পড়ে গেছে বুড়া লোক, তারপরেও। অথচ আমি দেখলাম মাত্র 10টা লোক ঠেলাঠেলি করে চিত হয়ে পড়ছে, খাবার আছে 100 জনের উপরে। এটা কিসের জন্য হলো? এটা যে স্বভাব। এই স্বভাবটা বাংলাদেশে এতটাই প্রকট, এই প্রকটতা আমরা দেখতে পাই হচ্ছে ট্রাফিক জ্যামে। এর থেকেও বহু সংখ্যক লোক সাংহাইতে আছে। সাংহাইতে আমি গেছিলাম 2015 সালে। সেই সময় সাংহাইয়ের শহরের লোক সংখ্যা 24 কোটি। ঢাকায় লোক সংখ্যা কত? 2 কোটি। 24 কোটি লোক নিয়ে এতটা খারাপ অবস্থা না ঢাকার মতো। Evaluation of previous tests should be taken into account. Actual results to test activities, for example, depending on the number of errors found in the first cycle and the second cycle will be shorter or longer, decision নিতে হবে। প্ল্যানটা চেঞ্জ হবে কিরকম? ফার্স্ট সাইকেলের আউটকামের উপর ভিত্তি করে সেকেন্ড সাইকেলের চেহারা পরিবর্তন হতে পারে, ডিসিশন প্ল্যান স্কোপ বদলিয়ে যেতে পারে। আমরা ধরে নিয়েছিলাম যে ফার্স্ট সাইকেল শেষ হবে, সেকেন্ড সাইকেলে এই পরিমাণ কাজ করব, ফার্স্ট সাইকেলে যে পরিমাণ এখন ডিফেক্ট ধরা পড়ছে এটার কি হবে, ওটার ইম্প্যাক্ট পড়বে সেকেন্ড সাইকেল। যেমন আমরা প্রথম দিন না পড়াশোনা করলে দ্বিতীয় দিনের চ্যাপ্টার যখন আসে সামনে তখন কি আমি 2 দিনের পারি না, চেঞ্জ হয়ে যায়, তাই না? সাইকেল প্ল্যান এরকম চেঞ্জ হয়ে যায়। Control of ongoing test activities is done using metrics stated and they agreed upon the test plan. টেস্ট স্পেসিফিকেশনের মধ্যে টেস্ট লিডারের কাজ কি? টেস্ট স্পেসিফিকেশন কি করে? অ্যানালিস্ট, টেস্ট অ্যানালিস্ট। তো টেস্ট অ্যানালিস্টের কাজে শুনে টেস্ট এক্সিকিউশন কে করে? টেস্টার। টেস্ট লিডার কি করবে এক্সিকিউশনে? মানে বিষয়টা হচ্ছে ওই দৃষ্টিভঙ্গি। আমার ছেলে পড়ছে, আমার কাজ কি? অ্যাজ এ লিডার হিসেবে আমার কাজটা বুঝতে হবে যে ওই সময় আমার দায়িত্বটা কি। তো টেস্ট স্পেসিফিকেশন মানাচ্ছে হলো টেস্ট অ্যানালিস্ট, সেই সময় টেস্ট লিডারের কাজ কি? The main goal of the testing is to find as many relevant errors with a little effort as possible. গোলটা কি আমার? কম এফোর্ট দিয়ে যেন যত বেশি ডিফেক্ট খুঁজে পাই, তার উপর ভিত্তি করে তো ওই টার্গেটটাকে নিয়েই তো আমি স্পেসিফিকেশন বানাই। স্পেসিফিকেশন বলতে কি বোঝায়? টেস্ট কেস, টেস্ট ডিজাইন, এই সমস্ত কিছু। All tests documented in a test plan are specified. For example, it is stated how each test case is furnished and how it should be executed. This process is initiated by the test leader. তার মানে টেস্ট স্পেসিফিকেশনেরও যে টেমপ্লেটস বা কাজের পদ্ধতি বা গাইডলাইনস, এটাও টেস্ট ম্যানেজার বলে দেবে টেস্ট অ্যানালিস্টকে, না হলে তো সারাদিন ধরে গেলে ডিজাইনই করতে থাকে। স্কোপটা কত দূর করতে হবে এগুলো ইনিশিয়েট করতে হয় টেস্ট লিডারকে। যেমন টেস্ট কেসেস আর মেড অফ দ্য সিঙ্গেল স্টেপস. Test cases should be derived with the help of personnel knowing the functional requirements of the tester, and test case should be designed keeping their repeatability in mind. কিরকম টেস্ট কেস কিন্তু রিভাইজ হয়। প্রিন্সিপাল নাম্বার কত? পেস্টিসাইড প্যারাডক্স। এই রিপিটেবিলিটি ইন মাইন্ড পেস্টিসাইড প্যারাডক্স যেমন, আবার ডিফেক্ট ক্লাস্টারিংও বলা যায়। দুটাতেই এই ফিচারটা আছে। ডিফেক্ট ক্লাস্টারিং যখন হচ্ছে তার মানে যখন আমি একটা ডিফেক্ট পাচ্ছি তখন ওখানে আরো ডিফেক্ট পাওয়া যাবে। সো সেখানে আমাদের বলা হয়েছিল যে
শুড বি ওপেন মাইন্ডেড, হ্যাঁ, একটা ফ্লেক্সিবল হওয়া উচিত যে তুমি ওখান থেকে যতটুক টেস্ট কেস আছে ততটুক দিয়ে চলে আসো না, আরো বেশি টেস্ট কেস রিভাইজ করা লাগবে। এক্সিকিউশন এন্ড কন্ট্রোল এর সময় টেস্ট লিডার কি করবে? হ্যাঁ, তাহলে কি আমরা ব্রেক দিচ্ছি 15 মিনিটের? এখানে এখানে যারা আছে 15 মিনিটের ব্রেক চাচ্ছি। ঠিক আছে স্যার। ওকে, তাহলে কি আমরা রেকর্ড অফ করব?